গঙ্গার পানি বণ্টন চুক্তিতে জরুরি মুহূর্তে ৫৫% ক্ষেত্রে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইম্প্যাক্ট অ্যান্ড পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, গঙ্গার পানি নিয়ে বিরোধ নিয়ন্ত্রণে ১৯৯৬ সালের চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে এটি অনেকাংশে ব্যর্থ হয়েছে। এমন বাস্তবতায় চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। বিস্তারিত জানাচ্ছেন ইসমতারা অনু। শুষ্ক মৌসুম, গঙ্গায় পানি কমে আসছে, আর ঠিক তখনই সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের পানির। কিন্তু গবেষণা বলছে সংকটের সেই সময়ই বারবার কমেছে প্রাপ্তির পরিমাণ। নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IMPRI এর সাম্প্রতিক পর্যালোচনায় উঠে এসেছে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত পানির প্রবাহ কমে যাওয়ার ২৭টি সংকটময় পরিস্থিতির মধ্যেই ১৫টিতেই বাংলাদেশ পায়নি চুক্তিতে নির্ধারিত ন্যূনতম পানি, অর্থাৎ ৫৫.৫% ক্ষেত্রেই ঘাটতি ছিল। শুধু এই সময়টিই নয়, ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৩০০টি ১০ দিনের হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে ৩১% সময় হার্ডিঞ্জ ব্রিজে প্রত্যাশিত পানি পৌঁছায়নি। সবচেয়ে উদ্বেগের সময় ১১ মার্চ থেকে ১০ মে। চুক্তিতে যে সময়কে সংকটকাল হিসেবে বিবেচনা করা হয়, এই সময়ে ১২০টি হিসাবের ৫২টিতেই অর্থাৎ ৪৩% ক্ষেত্রে প্রত্যাশিত প্রবাহ পাওয়া যায়নি। আর বাংলাদেশের জন্য ৩৫,০০০ কিউসেক পানি নিশ্চিত থাকার কথা যেসব সময়ে, সেখানেও ৬০টি হিসাবের ৩৯টিতে অর্থাৎ প্রায় ৬৫% ক্ষেত্রে হার্ডিঞ্জ ব্রিজে সেই পরিমাণ পানি পৌঁছায়নি। তাহলে ফারাক্কায় পানি ছাড়া হলেও হার্ডিঞ্জ ব্রিজে এসে কেন কমে যাচ্ছে প্রবাহ? গবেষণার ব্যাখ্যা, ফারাক্কা থেকে হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত পথে অনিয়ন্ত্রিত পানি প্রত্যাহার, উপনদীর প্রবাহের পরিবর্তন, নদীর গতিপথ ও গঠনগত পরিবর্তন এবং পানির পরিমাণ সীমাবদ্ধতা তৈরি করছে এই ব্যবধান। অর্থাৎ শুধু ফারাক্কা থেকে কত পানি ছাড়া হলো, এই হিসাব বাংলাদেশের বাস্তব প্রাপ্তির পুরো চিত্র তুলে ধরে না। ১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। তাই নবায়নের আগে পুরনো কাঠামোর দুর্বলতা কাটানোর পরামর্শ দিয়েছেন গবেষকরা। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, এই বিষয়ে আলোচনা করতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, তিস্তা ও গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারত বরাবরই গড়িমসি করছে। এর কি কারণ থাকতে পারে বলে মনে করেন আপনি, এবং এর সাথে আরো জানাবেন পানির ন্যায্য হিস্যা আদায় আসলে বাংলাদেশের করণীয় কি হতে পারে? তিস্তা চুক্তির ৩০ বছর উপলক্ষে আপনি জানেন ১৯৯৬ সালে এই তিস্তা চুক্তিটি শুরু হয়েছিল এবং আগামী ডিসেম্বরে এই তিস্তা চুক্তির যে মেয়াদ ৩০ বছর সেটি শেষ হচ্ছে। সেই মেয়াদ শেষ হওয়ার সময়ে ভারতীয় নয়াদিল্লি ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান ইম্প্যাক্ট অ্যান্ড পলিসি রিসার্চ ইনস্টিটিউট তারা একটি গবেষণা প্রকাশ করেছে। সেই গবেষণা প্রতিষ্ঠান বলছে যে গত ৩০ বছর বাংলাদেশে যে প্রাপ্য পানি পাওয়ার কথা ছিল সেই পানি বাংলাদেশে পায়নি, এবং সেটি মূল যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে সংকটকালে যে বাংলাদেশে পানি দরকার, সেই সংকটকালেই বাংলাদেশে পানি আসেনি। আর পানি না আসার একটি কারণ হচ্ছে যে ভারতের সদিচ্ছার অভাব। যখন বাংলাদেশে ন্যায্য পানি দরকার বা সংকটকালে যখন বাংলাদেশে পর্যাপ্ত পানি দরকার, সেই পানিটি ভারতের পক্ষ থেকে ছাড়া হয়নি, আর যেটিও ছাড়া হয়েছে সেসব পানি সঠিক প্রবাহের কারণে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে পারেনি। তো এই গবেষণা প্রতিষ্ঠানটি বলছে যেহেতু এই তিস্তা চুক্তিটি শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে, সেহেতু আবার যে নতুন মেয়াদে এই তিস্তা চুক্তিটি সই করা হবে, সেই ক্ষেত্রে বেশ কিছু বিষয় নজর দেওয়ার জন্য উল্লেখ করা হয়েছে এই গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সেই বিষয়গুলো যদি বাংলাদেশের পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, তবেই সামনের সময়ে আমরা ভারতের এই তিস্তা নদী থেকে আমাদের যে সংকটকালীন পানির দরকার সেই পানিগুলো আমরা পাবো। এই যে সুপারিশগুলো করা হয়েছে এর মধ্যে রয়েছে পরিবর্তনশীল বন্টন ব্যবস্থা। বর্তমান যে চুক্তিটি রয়েছে এই চুক্তিটি করা হয়েছে ১৯৪৯ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত যে তথ্যপাত্র রয়েছে সেই তথ্যপাত্রটির উপর ভিত্তি করে, কিন্তু এই গবেষণাটি বলছে যে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এবং সমসাময়িক সময়ে যে তথ্যপাত্র, পানি প্রবাহ, নদীর গভীরতা, এইসব বিষয়ের উপর নির্ভর করে বর্তমান চুক্তিটি যেন নবায়ন করা হয়। আরেকটি বিষয় বলছে যে সংকটকালের স্পষ্ট বিধান।
ঠিক কোন সময়ে বাংলাদেশে পানি দরকার, বাংলাদেশের সংকটকাল কখন এবং এই সময় নদীর পানি প্রবাহ কতটুকু থাকবে, এই সবের উপর ভিত্তি করে দুই দেশের মধ্যে যে বৈঠক হয় এই পানি বন্টনের বিষয়ে, সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হতে হবে সংকটকালের স্পষ্ট বিধান নির্ধারণ করার পর। এবং আরেকটি সুপারিশ তারা করেছে রিয়েল টাইম তথ্য ডিজিটাল নজরদারি। এর মধ্যে রয়েছে ফারাক্কা এবং হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের যৌথ ডিজিটাল তথ্য ভান্ডার স্থাপন করার সুপারিশ করা হয়েছে। এই দুই অংশে এই যে ডিজিটাল তথ্য ভান্ডার রয়েছে সে থাকবে, সেই তথ্য ভান্ডারের তথ্যের উপর ভিত্তি করে দুই পক্ষ তারা বসবেন এবং তাই সেই সমঝোতার ভিত্তিতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে পানি আসবে এই গঙ্গা নদী দিয়ে। আরেকটি সুপারিশ করা হয়েছে এই গবেষণাতে, সেটা এক পক্ষ প্রকল্প বন্ধ এবং পরিবেশ সংরক্ষণ, অর্থাৎ গঙ্গা বাঁধ থেকে বাংলাদেশ পর্যন্ত হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত আসার পথে এই নদীর প্রবাহে কোনো একপাক্ষিক কোনো পক্ষ অর্থাৎ ভারতের পক্ষ থেকে কোনো ধরনের প্রকল্প একপাক্ষিক বা একতরফা নিতে পারবে না, সেই সুপারিশ করা হয়েছে এই গবেষণাপত্রে। মূলত এই গবেষণাপত্রটি ভারতের নয়াদিল্লি ভিত্তিক যে গবেষণা প্রতিষ্ঠান তারা বলতে চেয়েছে এই চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে যে চুক্তি নবায়ন করা হবে, যদি এই চারটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয় তাহলেই বাংলাদেশ যে সংকটকালে বাংলাদেশের যে পানি প্রয়োজন সেই পানি বাংলাদেশ পাবে। কামরুল, আপনাকে ধন্যবাদ। 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা গ্যাস সংকট নিরসন না হয় ক্ষোভ জানিয়েছেন যান চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো গ্যাস না পাওয়ায় কমে গেছে ট্রিপ, আর এতে সংসার চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানান তারা। পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহে কিছুটা উন্নতি হয়েছে, দ্রুতই স্বাভাবিক হবে পরিস্থিতি। সঞ্জিত হাসনাতের রিপোর্ট। রাজপথে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা যানবাহনের দীর্ঘ সারি কোনো যানজটের ছবি নয়, এটি গ্যাস সংকটের এক বাস্তব চিত্র। 1.5 মাসেরও বেশি সময় ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি স্টেশনে বিরাজ করছে এই পরিস্থিতি। দীর্ঘ প্রতীক্ষার পর পাম্পে পৌঁছালেও সরবরাহ সংকটে মাত্র 30 থেকে 50 টাকার গ্যাস নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে চালকদের। আমরা গ্যাস পাই হয়তো 30 টাকার, হয়তো 35 টাকা, নাহলে 45 টাকা, নাহলে 36 টাকা। আগে তো পাইতাম 500-600, এমন ফুল হয়ে যেত, এখন প্রেশার নাই তো রিমুভ করতে। গ্যাসের চাপ না থাকায় উপার্জন অর্ধেকে নেমে এসেছে বলে জানান চালকরা। এই আগের মতোই তো গ্যাস 300 টাকার গ্যাস ঢুকছে, আমার গ্যাস ঢুকবে 500 টাকার, 300 টাকার ঢুকছে গ্যাস। পাইতাম সারাদিন গাড়িটা চলতো, সারাদিন তো গাড়ি চলে না যে গ্যাস পাই। আমাদের তো কর্ম করার অবস্থা থাকতেছে না, যেরকম 3-4 ঘন্টা যদি সিরিয়ালে খাড়াই গ্যাস নিতে হয় তাহলে আমরা বাকি টাইম কাজ করব কিভাবে? আয় কমে যাওয়ায় সংসারের আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। 3-4 টিপ মারলে আর মারতে পারি না, আবার এসে সিরিয়াল ধরা লাগে। এই কষ্টের মধ্যে আমরা এখন চলতেছি। গ্যাস এইভাবে হইলে তো আমরা না খেয়ে মারা যাব। গ্যাস যদি না থাকে আমাদের জীবন কিভাবে চলবে? পাম্প মালিকরা বলছেন ধীরে ধীরে কাটতে শুরু করেছে সংকট। হ্যাঁ, আগের চেয়ে মোটামুটি অনেক ভালো, আর চাপও ভালো আছে। এখন ড্রাইভারেরা মোটামুটি গ্যাস নিয়ে অনেকটা সন্তুষ্ট আগের চেয়ে। পরিবহন খাত সচল রাখার পাশাপাশি শ্রমজীবী মানুষের দুর্ভোগ কমাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করাই সময়ের দাবি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা। দর্শক, সিএনজি সংকট নিয়ে আলোচনা করতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিত হাসনাত। সঞ্জিত, আপনি তো সকাল থেকে বিভিন্ন পাম্প ঘুরেছেন, গ্যাস সরবরাহের কি চিত্র দেখেছেন এবং যান চালকদের প্রতিক্রিয়া কি, এবং সাথে ফুয়েল স্টেশন কর্তৃপক্ষের মতামত জানাবেন আমাদের। ধন্যবাদ শুভ্র আপনাকে। আমি আজ সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আর গিয়েছি, সেখানে দেখেছি আসলে এই যে দীর্ঘ লাইন, এটি কিন্তু আসলে 1-2 দিনের নেই, এটি গত 1.5 মাস ধরেই কিন্তু এই সমস্যাটি দেখা যাচ্ছে। স্টেশনগুলোতে যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনে কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা, এমনকি কোনো ক্ষেত্রে আমরা শুনতে পাই যে সারা রাত জেগেও কিন্তু আসলে তারা পর্যাপ্ত গ্যাস নিতে পারছে না। এর কারণ হচ্ছে যে কক্সবাজার মহেশখালীতে 2টি এলএনজি টার্মিনাল রয়েছে, দুটি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটি হচ্ছে মার্কিন প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান সামিট। সেই দুটিতেই কিন্তু এর আগে দেখেছি আমরা যেটি এক্সেলারেটর, সেখানে কিন্তু অগ্নি সংযোগের কারণে সেই
সেখান থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছিল এবং পরবর্তীতে কিন্তু কিছুদিন পর সেখান থেকে কিছুটা সরবরাহ করা হচ্ছে এবং এরপর থেকেই আমরা দেখছি যে সামিট যে এলএনজি টার্মিনাল রয়েছে সে সামিট এলএনজি টার্মিনালে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকার কারণে কিন্তু সেটিও কিন্তু সরবরাহ ঘাটতি দেখা গিয়েছে এবং সেটিও কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে সারা দেশেই যে একটি গ্যাস সংকটের প্রভাব দেখা দিয়েছে, এতে কিন্তু যান চালক যারা রয়েছে, সিএনজি চালিত যান চালক, তারা কিন্তু একটি বেকায়দায় পড়ে গিয়েছে। তাদের যে মূল লক্ষ্য থাকে দিনে যে একটি আয় করার, সেখান থেকে তারা ভাড়া নিয়ে যে যান চলাচল করে সেই ভাড়ার একটি হিসাব থাকে যে মালিককে এত টাকা দিতে হবে, তারপর তার পরিবার চালাতে হবে, এগুলোতে কিন্তু তারা বেশ হিমশিম খাচ্ছে। এটি আসলে গত 1.5 মাসের অধিক সময় ধরে তারা এই পরিস্থিতিতে পড়েছে। আমরা জানতে পেরেছি যে গ্যাস বাংলাদেশে যত গ্যাস সরবরাহ করা উচিত আমরা মোটামুটি ধারণা করতে পারি বা বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারি যে 380 কোটি ঘনফুট কিন্তু গ্যাস সরবরাহ করা উচিত। সেক্ষেত্রে কিন্তু গ্যাস পাচ্ছে 270 বা এরও কম, অর্থাৎ ঘরে যদি আমরা বলতে পারি অর্ধেক গ্যাস সরবরাহ করা হচ্ছে দিনে। সেই অর্ধেক গ্যাসে কিন্তু আসলে যারা শ্রমিক রয়েছে, যান চালক রয়েছে, যান চালকের উপর তাদের কর্ম সেটি এটার উপরে কিন্তু তাদের পরিবার নির্ভর করছে যে পরিবার কতটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে বা তাদের আয় রোজগার এটার উপর নির্ভর করে। এতে কিন্তু তারা বেশ পিছিয়ে গেছে। তাদের আয়ের উৎস দেখা যাচ্ছে অনেকেই বলছে যে 30 টাকা থেকে 50 টাকার বেশি তারা গ্যাস নিতে পারছে না। আবার অনেক প্রাইভেট কার যারা রয়েছে গ্যাস চালিত গ্যাসে চলাচল করে, তারা কিন্তু তাদের প্রয়োজন হচ্ছে 1000-1200 টাকা, সেখানে তারা পাচ্ছে 300-400 টাকা। এতে কিন্তু তারা পর্যাপ্ত যে তাদের ইনকাম সোর্স ইনকামটা করতে পারছে না, এতে তারা পিছিয়ে গেছে। অনেকে এতে পারিবারিকভাবে পরিবারের যে বাজার হিসাব করতে গেলে পরিবার সংসার চালানো, এক্ষেত্রে তারা কিন্তু বেশ হিমশিম খাচ্ছে। অপরদিকে আমি যদি আজকে সকাল থেকে বেশ কয়েকটি পাম্প ঘুরেছি, সেই পাম্পগুলোতে আজকে দেখেছি পাম্প মালিকরা যেটি বলেছেন যে গতকালকে রাত থেকেই কিন্তু গ্যাস সরবরাহ মোটামুটি কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং স্বাভাবিকভাবে অনেক পাম্প মালিক গত 1.5 মাস যাবত যতটুকু পেয়েছে 30 টাকা 35 টাকা, আজ হয়তো সেটি একটু বেড়েছে। এই বাড়ার কারণে কিন্তু অনেক পাম্প মালিকরা বলছে যে এটি সামনে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃদ্ধিটা যেন স্বাভাবিক থাকে, বৃদ্ধি পেয়ে যেন স্বাভাবিক হয় সরবরাহটা, সেই ক্ষেত্রে কিন্তু পাম্পের যারা মালিক রয়েছে তারাও বেশ চাচ্ছে যে এটা আসলে সরবরাহটা সঠিকভাবে হোক। এতে কিন্তু পাম্প মালিকদেরও একটি ব্যবসায়িক ঘাটতি থেকে যায়। তার পাশাপাশি যারা যান চলাচল করে, যান চালক যারা রয়েছে, সিএনজি চালিত যান চালক, তাদেরও কিন্তু এই যে দীর্ঘ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমনকি আছে 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের যে গ্যাস সরবরাহ করতে হচ্ছে, এতে কিন্তু তারাও তাদের সময়টা বেঁচে যায়। পর্যাপ্ত গ্যাস সরবরাহ করার ফলে তারা সঠিকভাবে তারা ভাড়াটা মারতে পারছে এবং তারা ইনকামটা সঠিকভাবে করতে পারছে। পারিবারিকভাবে তারা পরিবারের সংসারের যে উপার্জন, সে উপার্জনটা সঠিকভাবে নিয়ে আসতে পারছে। বলা যায় পাম্প মালিকদের যে ভাষ্য অনুযায়ী তারা আজকে বলছে যে মোটামুটি সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর ফলে বলা যায় মোটামুটি কিছুদিনের মধ্যে হয়তো বা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল নিউজ রুম থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড, ডেথ রেফারেন্স ও আপিলের রায় পিছিয়ে 31 আগস্ট নির্ধারণ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ নতুন দিন ধার্য করেছেন। আজ মামলাটির রায়ের দিন ধার্য থাকলেও অ্যাটর্নি জেনারেল দেশের বাইরে থাকার সময় চেয়ে আদালতের কাছে আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। পরে আদালত আবেদন মঞ্জুর করে রায়ের জন্য আগামী সোমবার রায়ের দিন ধার্য করেন। 2025 সালের মার্চ মাসে মাগুরার নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে যৌন নিপীড়নের শিকার হয় আছিয়া। পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায়। মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং রাখাইনে গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। রাখাইন থেকে বিতাড়িত হওয়ার 9 বছর পূর্তিতে কক্সবাজারের উখিয়া টেকনাফে আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানান। কক্সবাজার থেকে আব্দুল্লাহ খানের প্রতিবেদন, জানাচ্ছেন রত্না চাপান। দেখতে দেখতে পূর্ণ হলো রোহিঙ্গা সংকটের 9 বছর, কিন্তু নিশ্চিত হয়নি প্রত্যাবাসন। হাতে প্ল্যাকার্ড, মুখে মাতৃভূমিতে ফেরার আকুল আকুতি।
দীর্ঘ এ সময়ে শরণার্থী জীবনের দুর্দশা থেকে মুক্তি পেতে কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বিশেষ সমাবেশ করে রোহিঙ্গারা। সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশ সরকারের উদ্যোগের পরও ৯ বছর একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। মিয়ানমারের 1982 সালের বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিল এবং রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতির দাবি জানান তারা। আমরা সবাইকে বলতে চাই, আমাদের সিটিজেনশিপ আমাদেরকে ফিরে দেন। আমাদের এখানে ভালো লাগতেছে না, আমরা ক্যাম্পের জীবন আর চাই না। আর দেশের মধ্যে আর ওয়াফেস রিপাট্রিয়েশন হইতে চাই, আর রিফিউজি লাইফ বেশি হতো না চাই। রোহিঙ্গা নেতারা জানান, পূর্ণ নাগরিক অধিকার ছাড়া এবং অনিরাপদ পরিবেশে মিয়ানমারে ফেরার প্রশ্নই ওঠে না। সম্প্রতি মিয়ানমার কর্তৃপক্ষ ৩,09,০০০ রোহিঙ্গাকে রাখাইনের অধিবাসী হিসেবে স্বীকৃতি দিলেও নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও ঝুলিয়ে রেখেছে। এতে হতাশা জানিয়েছে পরবাসী ১২ লক্ষাধিক রোহিঙ্গা। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক। ২০১৭ সালের ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান ও নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় লাখো রোহিঙ্গা। দেখতে দেখতে কেটে গেছে ৯ বছর। কক্সবাজারের ৩২টি ক্যাম্পে এখন ১২ লাখের বেশি রোহিঙ্গার বসবাস। একসময় দ্রুত প্রত্যাবাসনের যে আশা তৈরি হয়েছিল তা এখন পরিণত হয়েছে দীর্ঘ অনিশ্চয়তায়। ৯ বছরেও কেন ফিরতে পারছে না রোহিঙ্গারা? আব্দুল্লাহ খানের সহায়তায় শিপন হালদারের বিশেষ প্রতিবেদন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে এখন বসবাস করছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। ইউএনএইচসিআরের হিসেবে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১২,০২,০২৪ জন। এর মধ্যে ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত নতুন করে নিবন্ধিত হয়েছে ১,৫৪,৬৯০ জন। ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৭ সালের নভেম্বরে চুক্তি, পরের বছর যৌথ ওয়ার্কিং কমিটি, ২০১৭ সালের নভেম্বরে চুক্তি, পরের বছর যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং প্রত্যাবাসনের সময়সূচিও নির্ধারণ করা হয়। পরিকল্পনা ছিল প্রতিদিন ৩০০ জন করে সপ্তাহে ১,৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে। কিন্তু বাস্তবে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। ২০১৮ ও ২০১৯ সালে ২ দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও আস্থার সংকটে তা ব্যর্থ হয়। রোহিঙ্গারা যে ফেরত যাবে সেটা কিসের ভিত্তিতে যাবে, কার আশ্বাসে যাবে, কার উপর আস্থা রেখে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাবে? কিন্তু এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য আস্থা রাখা যায় এরকম কোনো প্রতিশ্রুতি কোনো লেভেল থেকে দেওয়া হয়নি। এরপর বদলে যায় রাখাইনের পরিস্থিতি। ২০২৩ সাল থেকে রাখাইনের বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে মানবিক বিপর্যয়। আমরা চাইদি হইলে সাস্টেনেবল রিটার্ন টু অরিজিনাল হোমল্যান্ড। কিন্তু দুঃখর হাত হইলে এখনও বিশ্বই এত বছর হইতে রিপার্টিশন গড়িয়ে গম মানুষ বর্মা মাজা ফাটারি না পারে। এরা এবছর হাইলি রিকোয়েস্ট করছেন পুরো দুনিয়ায় এবং বাংলাদেশের নতুন সরকার বিএনপিরে এই যত তাড়াতাড়ি পারে বাংলাদেশত এখন সাস্টেনেবল রিপার্টিশন অফান, যাতে রিপার্টিশন অনার পর বর্মাত্তুন আবার বাংলাদেশের মাঝে রোহিঙ্গা নফান। ২০২৫ সালে প্রায় ৬,৫০০ রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি দেওয়ার চেষ্টা চালায়। তাদের মধ্যে প্রায় ৯০০ জন মারা গেছেন। এরই মধ্যে রোহিঙ্গাদের সংখ্যা ও পরিচয় নিয়েও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিরোধ তীব্র হয়েছে। মিয়ানমার দাবি করছে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অতিরঞ্জিত তথ্য দেওয়া হচ্ছে। বাংলাদেশের দেওয়া ৮,২৮,৮২৪ জনের তালিকার মধ্যে ৩১ জুলাই পর্যন্ত ৪,২৬,৫৪৫ জনকে যাচাই করেছে মিয়ানমার। ঢাকা অবশ্য মিয়ানমারের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। আমরা তো আশা করছি প্রত্যাবাসনই একমাত্র সমাধান রোহিঙ্গা ক্রাইসিসের, এবং সেটি হবে। তবে সেটি যেহেতু পুরোপুরি বাংলাদেশের হাতে নয়, সেটি নির্ভর করছে মিয়ানমারের উপর এবং মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের উপর। তো সেটি অবশ্যই বাংলাদেশ সব
পক্ষগুলোকে সাথে নিয়ে কাজ করছে। বাংলাদেশের জন্য সংকটটি এখন আর শুধু মানবিক নয়, দীর্ঘমেয়াদী শরণার্থী সংকটের সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা, মাদক ও মানব পাচার, সীমান্ত পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার ঝুঁকি। তাই শুধু দ্বিপক্ষীয় আলোচনায় আটকে না থেকে আসিয়ান, চীন, তুরস্ক, মালয়েশিয়া ও নরওয়ের মতো দেশকে যুক্ত করে রাজনৈতিক সমাধানের পথ খুঁজছে ঢাকা। শিপন হালদার, গ্রিন নিউজ, ঢাকা। বিশ্ববাজারে আবারও $90 ওপরে উঠেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে প্রায় $93। এরই মধ্যে ডিজেলের দাম ছাড়িয়েছে $100। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে সরবরাহ অনিশ্চয়তায় সামনে আরও দাম বাড়ার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা। আন্তর্জাতিক বাজারে এই ঊর্ধ্বগতির প্রভাব এবার দেশের বাজারে কতটা পড়বে জানাচ্ছেন কামরুল হাসান। আগস্ট জুড়ে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ঘোরাফেরা করছে $90 থেকে $95 মধ্যে। সোমবার তা দাঁড়ায় প্রায় $93, আর ডিজেলের আন্তর্জাতিক দাম ছাড়িয়েছে $100। মূল কারণ মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা, হরমুজ প্রণালীতে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সম্ভাবনা দুর্বল হয়ে পড়া। শুধু জুলাই মাসেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে প্রায় 24%। এর আগে মার্চে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে $70 আশপাশ থেকে দ্রুত বাড়তে বাড়তে মাসের শেষ দিকে দাম পৌঁছেছিল প্রায় $100। পরে এপ্রিলেই দেশে জ্বালানি তেলের দাম বড় দফায় বাড়ানো হয়। তবে এরপর জুন, জুলাই ও আগস্ট টানা 3 মাস দেশের বাজারে দাম অপরিবর্তিত রেখেছে সরকার। বর্তমানে প্রতি লিটার ডিজেল $115, কেরোসিন $135, পেট্রোল $140 এবং অকটেন $145 বিক্রি হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম আরও বাড়লে চাপ তৈরি হতে পারে আমদানি ব্যয়, কারণ দেশের ডিজেল চাহিদার বড় অংশই আমদানি নির্ভর। দেশে বছরের ডিজেলের চাহিদা প্রায় 43 থেকে 46 লাখ টন। ইস্টার্ন রিফাইনারিতে অপরিশোধিত তেল শোধন করে পাওয়া যায় সর্বোচ্চ 7.5 লাখ টনের মতো, ফলে বড় অংশ আমদানি করেই মেটাতে হয়। তবে অপরিশোধিত তেলের দাম বাড়লেই দেশের বাজারে জ্বালানি তেলের দাম একই হারে বাড়ে না। আন্তর্জাতিক পরিশোধিত জ্বালানি তেলের দাম জাহাজ ভাড়া, বীমা এবং অন্যান্য আমদানি ব্যয়ও বিবেচনায় আসে। তবু বড় ঝুঁকি হরমুজ প্রণালী। বিশ্ববাজারে সমুদ্রপথে পরিবাহিত বিপুল পরিমাণ তেল এই পথ দিয়েই যায়। সেখানে জাহাজ চলাচলে বিঘ্ন বাড়লে সরবরাহ সংকট তৈরি হয়ে দাম $100 উপরে ওঠার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম $100 ছাড়ায়নি। তাই আপাতত দেশের বাজারে বড় ধরনের মূল্য পরিবর্তনের সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে কিংবা হরমুজ প্রণালীতে সরবরাহে বড় ধাক্কা এলে বদলে যেতে পারে পরিস্থিতি। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাব পড়েছে স্বাস্থ্য খাতে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালে চিকিৎসার জন্য এসে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবখানেই বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে সেবা। চট্টগ্রাম ও সাভারের পরিস্থিতি জানাচ্ছেন জেন জামান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ চলে যায় বিদ্যুৎ। কখনো প্রায় 2.5 ঘন্টা বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়ে রেডিওলজি ও ইমেজিং বিভাগ। বন্ধ থাকে 6টি এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। ফলে দূর দূরান্ত থেকে আসা শত শত রোগীকে পরীক্ষা করাতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কারণ চলে গিয়ে আর নোয়াইয়ার 1 ঘন্টা বা 2-3 ঘন্টা নোয়াইয়ার রিস্টার কি 1 ঘন্টা পর্যন্ত দাঁড়া থাকছে। এখনো পর্যন্ত কি রোগীরা ট্রিটমেন্ট করাতে পারতেছে না। রোগীর অবস্থা খারাপ, আমরা ওয়ার্ডও যেতে পারতেছি না। পরীক্ষাটি উন্নত সময় দেব সকাল 11:09টা তুল প্রায় 12টা দিন মাসুল এরপর আইছি জেনারেটর চলি পুরো ফাঁকা চললি আর লাইটুন চললি। কারণ না থাকলে তো বহুত কিছু সমস্যা, এক্সরে সমস্যা, অক্সিজেনের সমস্যা, তারপরে লিফটও না চলে। বিকল্প হিসেবে জেনারেটর চালু করা হলেও তা দিয়ে বড় ও ভারী চিকিৎসা সরঞ্জাম চালানো সম্ভব হয়নি। ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন জরুরি পরীক্ষা নিরীক্ষা করাতে আসা রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ভোগ কমাতে বিদ্যুৎ বিভাগের সাথে জরুরি যোগাযোগের পর সরবরাহ স্বাভাবিক হয়। জমেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
যতগুলো সিসি যতগুলো ইমার্জেন্সি ওয়ার্ড আছে সবগুলোতে কারেন্ট ছিল। আমি বলছি আমার অফিসে কারেন্ট দরকার নাই, অফিসের কারেন্টটা ওদিকে দিয়ে দেন, যেখানে খারাপ রোগী আছে ওখানে চলে যান। অন্যান্য জায়গায় পরে একটা পিডিবিতে ফোন করার সাথে সাথে 10 মিনিট পর ওরা কারেন্ট দিয়ে দেয়। ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র একই। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা প্রায় 2000 রোগী নিয়মিত লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন। গরমে রোগীদের হাঁসফাঁস অবস্থার পাশাপাশি ব্যাহত হচ্ছে জরুরি অস্ত্রোপচারও। হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও কার্যকর বিকল্প ব্যবস্থা নিশ্চিত করাই এখন জরুরি বলে মনে করছেন সেবা প্রত্যাশীরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, রংপুরের লোডশেডিং পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুলফিকার জুয়েল। জুয়েল, লোডশেডিংয়ে রংপুরের হাসপাতালগুলোর কি অবস্থা? অপারেশন সহ জরুরি সেবাগুলোর কিভাবে চলছে আসলে জানাবেন। আপনাকে রংপুরের যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, রংপুর জেলার অন্যান্য যে স্থানগুলো রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে লোডশেডিং এর প্রভাব পড়লেও আজকে রংপুর মেডিকেল কলেজের যে পরিচালক রয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন আমি আছি একটি ওয়ার্ডে। এখানে বিদ্যুতের লোডশেডিং আসলে তেমন কোনো প্রভাব পড়েনি বলে আমি জানতে পেরেছি। পরিচালক যেটি জানিয়েছেন যে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগগুলো রয়েছে, যেমন অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ, সেগুলোতে তারা বিদ্যুতের লোডশেডিং হলে তারা বাড়তি ব্যবস্থা রেখেছেন। সেখানে জেনারেটর, প্রত্যেকটি বিভাগেই তারা জেনারেটর ব্যবস্থা রেখেছেন। আর বিদ্যুতেরও তেমন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রভাব পড়েনি। জরুরি যে রংপুরে যে জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে সেগুলোতে আসলে তেমন বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু এখানকার যারা রোগী এবং রোগীর স্বজন রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আসলে বিদ্যুতের এখানে কি অবস্থা? আপনি কবে থেকে এখানে আছেন? এখানে বিদ্যুতের কি অবস্থা? বিদ্যুৎ সবসময় থাকে কিনা, একটু সার্বিক বিষয় যদি বলেন। আমরা গত শনিবার থেকে আছি। এখানে বিদ্যুৎ থাকে, প্রায় সময় থাকে, কিছু সময় 2-1 মিনিটের জন্য চলে গেলে আবার আসে, 7-7 আসে, আবার জেনারেটর আছে, কোনো সমস্যা হয় না। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে বিদ্যুতের আসলে এখানে কি পরিস্থিতি হয়, আপনি একটু যদি আমাদেরকে জানান। পরিস্থিতি ভাই আলহামদুলিল্লাহ ভালো। যে আমরা যে দেখতেছি ডক্টর প্রতিদিন 2 বার করে রাউন্ড দেয়, তারপর সময়ের খানাটা পাওয়া যায় সরকার থেকে, যেটা বরাদ্দ নাস্তা। বিদ্যুৎ কি এখান থেকে যায় বা কেমন লোডশেডিং হয়, বা জেনারেটর আছে কিনা হাসপাতালে? জেনারেটর আছে কিনা সেটা আমি সঠিক জানি না, তবে আমি আসার এখানে 9 দিন হইতেছে। গত সোমবারে আমরা ভর্তি হয়েছি, তো এখান থেকে কোনো কারণ। শুভা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে জেনারেটর দিয়ে যদিও বিদ্যুৎ এখান থেকে সরবরাহ লোডশেডিং হয়, তাহলে জেনারেটর দিয়ে পূরণ করা হচ্ছে। অর্থাৎ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা কোনো বিঘ্ন হচ্ছে না, এখানে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, এখানে কোনো ভোগান্তিতে নেই সাধারণ রোগীরা। শুভ্রা, এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। শুভ্রা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। লোডশেডিং এর কারণে মেহেরপুরের হাসপাতালেও চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী মেহেরাব হোসেনের কাছে। মেহেরাব, লোডশেডিং এর চিকিৎসা সেবায় কি কি অসুবিধা দেখছেন জানাবেন। ধন্যবাদ সুরভা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, মেহেরপুরে কিন্তু বেশ কিছুদিন যাবত লোডশেডিং এর সমস্যা পোহাচ্ছে মেহেরপুরের মানুষ। মেহেরপুরের গ্রাম থেকে শুরু করে শহর সহ প্রত্যেকটা জায়গাতে কিন্তু লোডশেডিং রয়েছে। দিনের বেলা এবং রাতের বেলা উভয় সময় কিন্তু লোডশেডিং চলছে, যার কারণে কিন্তু বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। যেমন আমি এই মুহূর্তে রয়েছি মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে লোডশেডিং এর কারণে আমরা দেখেছি যে লিফটের যে সেবা, মেহেরপুর জেনারেল হাসপাতালের যে নতুন ভবন, 8তলা ভবন, সেই ভবনের যে লিফট সেটি কিন্তু মাঝে মাঝেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে। এছাড়াও ইমার্জেন্সি সহ আইসিইউ বেডে পর্যন্ত লোডশেডিং এর কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা দেখেছি যে বিদ্যুৎ বিভ্রাটের সময় কিন্তু আইসিইউ এর যে সমস্ত রোগীরা তারা কিন্তু বিভিন্ন সেবা বঞ্চিত হচ্ছে। এছাড়াও ইমার্জেন্সিতেও কিন্তু সেবা বঞ্চিত হচ্ছে। আমরা মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে
মেহেরপুরের জেনারেল হাসপাতালে যে জেনারেটর রয়েছে সেটিও কিন্তু তারা ব্যবহারে ব্যর্থ হচ্ছে জনবল এবং জ্বালানির কারণে। তারা কিন্তু জ্বালানির জন্য অতিরিক্ত কোনো বাজেট পাচ্ছে না, যেই কারণে তারা জেনারেটর ব্যবহার করেও কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারছে না। এছাড়াও কিন্তু শহর জুড়ে এবং পল্লী অঞ্চলেও কিন্তু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। লোডশেডিং এর কারণে কিন্তু বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে বিভিন্ন রোগীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গরমে, প্রচন্ড গরমে কিন্তু যখন লোডশেডিং হয় তখন কিন্তু রোগীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই ছিল মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে লোডশেডিং এবং বিভিন্ন সমস্যার সর্বশেষ পরিস্থিতি। মেহরাব, আপনাকে ধন্যবাদ। পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী দিন কাটাচ্ছে বেশ কিছু পরিবার। পানিতে তলিয়ে গেছে 250 হেক্টর ফসলি জমি। বিষয়টি তদারকি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সুজন সরকারের প্রতিবেদন। ভারী বৃষ্টির কারণে সোমবার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে আখাউড়া পৌরসভা, মগরা ইউনিয়ন ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় অনেকেই গৃহবন্দী হয়ে পড়েছেন। এরই মধ্যে 250 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। বাড়ছে হাওড়া নদীর পানিও। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কখনো পানি বাড়তি, এরপরে জমি সব পানি তোলে, দোকান পানির নিচে আছে, এখনো পানি বাড়তি অবস্থায় আছে। আরো বাড়লে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। রাজেন্দ্রপুর, সাহেবনগর, বঙ্করচক সরকারে কয়েকটা বন তোলাই গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নিম্নাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক ত্রাণের ব্যবস্থা আছে আমাদের কাছে এবং জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য ত্রাণ এবং হচ্ছে গবাদি পশু ও মৎস্য ঘের এগুলো যেন ভেসে না যায়, এগুলোর পূর্ব প্রস্তুতি যেন নেওয়া যায়। আমাদের সকল ডিপার্টমেন্ট প্রস্তুত আছে। স্থায়ীভাবে ক্ষয়ক্ষতি এড়াতে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান ও পানি প্রবাহের পথ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক। সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নরসিংদীর রায়পুর আর মেঘনা চরাঞ্চলের প্রায় 30,000 মানুষ। তাদের দাবি, চানপুর ও পাহাড়তলী ইউনিয়নের সংযোগস্থলে সেতুটি নির্মাণ হলে বদলে যাবে চরাঞ্চলের গ্রামীণ অর্থনীতি। রায়পুরের প্রতিনিধি মেহেদি হাসান রিপোর্টের প্রতিবেদন জানাচ্ছেন জেরিন জামান। নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চানপুর ও পাড়াতলী ইউনিয়ন। 2 ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে নদী। প্রতিদিন এই পথ দিয়ে পারাপার হন শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী সহ হাজারো মানুষ। কিন্তু একটি সেতুর অভাবে পারাপারের একমাত্র ভরসা শুধুই নৌকা। মেঘনা নদীতে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ। বর্ষায় দুর্ভোগ আরও বাড়ে। যোগাযোগ সংকটে কৃষকরা উৎপাদিত ধান, পাট, শাকসবজি ও রবি শস্য ন্যায্য মূল্যে বাজারজাত করতে পারছেন না। ব্রিজের জন্য বহুত বছর ধরে চেষ্টা হইতেছে। ব্রিজটা হলে আমাদের খুবই উপকার হইব। এখন বর্তমানের সবচেয়ে সেরা দাবি এই রাস্তাটি এবং ব্রিজটি কখন হবে। স্থানীয়রা বলছেন, সেতুটি নির্মাণ হলে তাদের জীবনযাত্রার গতি ফিরবে। নবীনগর থানা সহ এই দিক দিয়ে লোক আসা যাওয়া করে, দিল্লি শত লোক আসা যাওয়া করে, এই ব্রিজে খুবই প্রয়োজন। ছেলে মেয়ে লেখাপড়া করে এবং মনে করেন যে এসএসসি পরীক্ষা দিতে অনেক সময় আমাদের ছেলে পেলে ওইদিকে যাইতে পারে না, হয়তো ক্লাস মিস করে। গর্ভবতী মেয়েরা যদি তাদের সমস্যা হয়, প্রসব বেদনা যখন হয়, তখন রোগীগুলি নিয়ে যাইতে আমাদের খুব কষ্ট হয়। এদিকে এলজিইডি বলছে, সেতু নির্মাণের প্রক্রিয়া এগিয়ে চলছে। পরীক্ষা নিরীক্ষা শেষে টেন্ডারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। মাপঝোঁক নিয়ে আমরা আবার ঢাকাতে পাঠিয়ে দিলে এই মাপঝোঁকের উপরে তারা আবার কার্যকলাপ করে সামনে হয়তো টেন্ডারের ব্যবস্থা করবে। দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের অপেক্ষায় চানপুর সহ মেঘনা বেষ্টিত চরাঞ্চলের মানুষ। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।